আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের কালো নকশা, লিখেছেন কাজী আনোয়ার হোসেন, পার্ট 6। তারপর কয়েক ঘন্টা পার হয়ে গেছে। হাত ঘড়িতে এখন রাত 12:15। নিঃশব্দে বিছানা থেকে নেমে অন্ধকারেই কাপড় পরতে শুরু করলো রানা। কাজ আছে ওর, যে কাজ ফেলে রাখা যায় না। থাইগন লোবাং বলেছেন রাত 1টার পর মিউজিয়ামে গার্ড থাকে না বললেই চলে। নন্দিনীর ঘুম না ভাঙিয়ে ইকুইপমেন্ট সংগ্রহ করার জন্য নিজের সুইটে ফিরে এলো রানা। যতটা সম্ভব বদলে চেহারায় ভার্মিজ বৈশিষ্ট্য আনতে হবে। ইকুইপমেন্টের মধ্যে ধুতরার ফল মেশানো এক প্যাকেট সিগারেটও আছে। সার্ভিস এন্ট্রান্সটা আগেই দেখে রেখেছিল। হোটেলের বাইরে বেরোবার সময় কারো চোখে ধরা পড়ল না। স্ট্রিট ল্যাম্পের নিচে ঝাঁকঝাঁক পতঙ্গ আলোড়িত মেঘ তৈরি করেছে। মালা স্ট্রিট ধরে নিজের গন্তব্যে যাওয়ার পথে ওর চুলের সঙ্গে জড়িয়ে গেল কিছু পোকা। ফুটপাতে প্রচুর লোকজন শুয়ে আছে। এটা সেটা নিয়ে গোলযোগ লেগেই আছে। এত রাতে বিদেশি একজন লোককে দেখা মাত্র চুপ করে যাচ্ছে তারা। মালা রোড থেকে উত্তরে রওনা হলো রানা। এদিকের রাস্তায় কোথাও আলো আছে, কোথাও নেই। একে একে পেরিয়ে এলো মার্চেন্ট, ডালহৌসি, বগিওক, ডাবল পাগোডা আর ড্রাগন স্ট্রিট। প্রতিটি রাস্তায় ছায়ার ভেতর থেমেছেও পেছনে তাকিয়ে দেখেছে কেউ পিছু নিয়ে আসছে কিনা। 20 কি 22 মিনিট হন করে হেঁটে শোয়ে দাগুন পাগোডা রোড আর পেয়ার স্ট্রিটের মোড়ে পৌঁছালো রানা। দম নেওয়ার জন্য এখানে একটু থামলো রানা। পেছন দিকটা আরেকবার ভালো করে দেখে নিশ্চিত হতে চাইল কেউ ওর পিছু নিয়ে আসেনি। তারপর পেয়ার স্ট্রিট ধরে নিঃশব্দ পায়ে মিনিস্ট্রি অব কালচারের সামনে চলে এলো। বিশাল আয়তনের দালানটাকে পাশ কাটাবার সময় আশেপাশে কোনো পাহারা বা লোকজন চোখে পড়ল না। তবে সামনের দরজা ভেতর থেকে বন্ধ দেখা গেল। কিছু দূর এগিয়ে গাঢ় ছায়ায় দাঁড়ালো রানা। ফেলে আসা পথে কিছুই নড়ছে না। 5 মিনিট অপেক্ষা করে আবার দালানটার দিকে এগুলো ও। সদর দরজার সামনে থেকে কবাডে ঠেলা দিতে এক চুল নড়ল না সেটা। একবার চোখ ভুলাতেই বোঝা গেল দরজার কবাডে কোনো কি হোল নেই। তার মানে ভেতর দিক থেকে বোল্ট আর তালা লাগানো হয়েছে। এত সহজে হাল ছাড়তে রাজি নয় রানা, বিশেষ করে এই তথ্য জানার পর যে তো ওয়ানের ডেথ স্যুটে মাইক্রোফিল্মটা লুকানো আছে। সাবধানে দালানটার পেছন দিকে চলে এলো রানা। একটা সরু একটা কাঁচা গলি, পায়ের নিচে ঢাকা নর্দমা, আবর্জনার স্তূপে পা ফেললে এগোতে হচ্ছে। মন্ত্রণালয় বা আশপাশের অন্যান্য দালান নিস্তব্ধ হয়ে আছে। পকেট ফ্ল্যাশলাইট বের করে শুরু অথচ শক্তিশালী আলো ফেলল রানা। কালচারাল ইনস্টিটিউটের ভিত বরাবর বেশ খানিক দূর আলোকিত হয়ে উঠল। মাত্র 2 সেকেন্ড জ্বলল ওটা। তার মধ্যেই অনেক কিছু দেখে নিয়েছে রানা। নিচু একটা পাঁচিল টপকালেই ইনস্টিটিউটের পেছনের উঠানে নামা যায়। তারপর সামনে পড়বে এক সারিতে কয়েকটা জানালা। ওগুলো বেজমেন্টের জানালা, প্রতিটি লোহার জাল দিয়ে মোড়া। পাঁচিল টপকাতে কোনো সমস্যা হলো না। 4টে জানালা। প্রথমটার সামনে থেমে লোহার জাল পরীক্ষা করলো। পাতলা জাল। পকেট নাইফ কাজে লাগিয়ে কাঠের ফ্রেম থেকে ওটাকে খুলে ফেলতে 3 মিনিটের বেশি সময় লাগলো না। অন্ধকারে হাতরে উইন্ডো ল্যাচ করছে রানা। নেই। জানালাটা ভিতর থেকে বন্ধ করা, তার মানে ভিতরে ঢুকতে হলে কাজ ভাঙতে হবে। মিউজিয়ামটা আরো 3 ফ্লোর উপরে। হাতে রুমাল জড়াবার সময় রানা ভাবছে সেখানে পৌঁছাবার আগে আরো কত রকমের বাধার সামনে পড়তে হয় কি জানে। দম আটকে কাছে গুছি মারল রানা। লিলেন রুমাল ব্যথা পেতে দেয়নি, আজও খানিকটা দমিয়ে রাখলো। মৃদু ঝনঝন শব্দে ভেঙে গেল কাজটা। ভেতরে হাত গলাতেই ল্যাচ বা ছিটকিনি পেয়ে গেল রানা। সেটা সাবধানে নামালো। খেয়াল রাখছে ভাঙা কাজ লেগে হাত না কেটে যায়। বহু বছর এই জানালা খোলা হয় না, তাই উপরে উঠে যাওয়ার সময় ক্যাচ ক্যাচ করে উঠল।
জানালা দিয়ে গোলে ভিতরে ঢুকলো, তারপর ধীরে ধীরে সিধে হয়ে দাঁড়ালো রানা। অন্ধকার এখনো গাঢ় আর দুর্বেদ্য। জানালাটা ধরে সাবধানে নামলো যাতে কোনো শব্দ না হয়। তারপর ফ্ল্যাশ লাইটটা জ্বাললো। কিউরেটের ভদ্রলোক মিউজিয়ামের বাইরে টহল গার্ড থাকবে কিনা রানাকে বলেননি। যদি থাকে তাহলে তাদের চোখে ধরা পড়বে যে জানালাটা ভাঙা হয়েছে। ঘুমট ব্যবসা একটা গন্ধ পাচ্ছে রানা। টর্চের আলোয় দেখলো এটা একটা স্টোর রুম। মৃৎশিল্প, চীনামাটির কাজ, শ্বেত পাথরের সিংহ, অসংখ্য বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে, তবে সবই ভাঙ্গা। এইসবের মাঝখানে হিংতা গঙ্গে রয়েছে পৌরাণিক সেই পাখি উঠে আসছে সমুদ্র থেকে। কাঠের স্ট্যাচুর পেছনে সিলিং চুয়েছে একটা র্যাক, তাতে সাজানো রয়েছে প্রাচীন মৃৎশিল্পের অসংখ্য নিদর্শন। আর্কিওলজিক্যাল আবর্জনার ভেতর দিয়ে পথ করে নিয়ে এগোচ্ছে রানা। সামনে একটা দরজা পড়ল, স্টোর রুম থেকে বেরোবার পথ, কিন্তু সেটা বাইরে থেকে বন্ধ। সিস্টেম খুলজা বললেই দরজা খুলে যাবে এইরকম কিছু আশা করেনি রানা, তবে এই ধরনের বাধা ওর কাজটাকে আরো জটিল করে তুলছে। বিশেষ করে ও যেখানে কোনো শব্দ করতে চাইছে না। যাই হোক, সম্ভাব্য বাধার কথা মনে রেখে দেরি হয়েও এসেছে ও। ব্রেস্ট পকেট থেকে লম্বা চৌকো এক টুকরো অ্যাসিটেট বের করলো রানা। জিনিসটা কাগজের মতো পাতলা। এটা সিডেল চোরদের অতি পুরানো একটা কৌশল। রানা এখন দ্রুত কাজে লাগাচ্ছে। দরজার ফাঁকে প্লাস্টিকের টুকরোটা ঢুকিয়ে নিচের দিকে তালার দিকে ধীরে ধীরে নামিয়ে আনছো। তালাটাকে পাশ কাটিয়ে আরও নামলো ওটা। তার মানে প্রথমবারে কাজ হয়নি, তবে এত তাড়াতাড়ি হাল ছাড়বে না রানা। আরেকবার চোখ ও অ্যাসিটেট দরজার ফ্রেম বা দরজার কবাটের মাঝখানে ঢোকালো রানা। অনুভব করলো মরচে ধরা ধাতব তালায় লাগলো ওটা। তারপর আগের বারের চেয়ে একটু বেশি জোরে চাপ দিল নিচের দিকে। পুরস্কার হিসেবে কপালে জুটল মৃদু ক্লিক। তারপর ডোর নব ধরে মোচড় দিল রানা। আর একটা ক্লিক করে সেটাও সবটুকু ঘুরে গেল। নিঃশব্দ পায়ে সতর্ক চোখে কান খাড়া করে স্টোররুম থেকে বেরিয়ে এলো। চড়া একটা করিডোর এটা। সিলিংয়ের ঠিক নিচেই কয়েক সারি গরম আর ঠান্ডা পানির পাইপ দেখা যাচ্ছে। সমান্তরাল এগিয়ে বেসমেন্ট স্টোরেজ রুমের দিকে চলে গেছে। দরজাটা সাবধানে বন্ধ করে ডান দিকে এগুলো রানা। এখন পর্যন্ত সব ঠিক আছে। 50 ফুট পর হঠাৎ করে শেষ হয়েছে হলয়। এখানে বেজমেন্ট করিডোরে এসে মিলিত হয়েছে পুরানো প্রতিবাদ মুখর কাঠের সিঁড়ি। এক হাতে রেলিং ধরে প্রতিবার একটা করে ধাপ টপকাচ্ছে রানা। গলাটা বকের মতো উঁচু করে দেখতে চেষ্টা করছে ল্যান্ডিং এর মাথায় ওর জন্য কেউ অপেক্ষা করছে কিনা। কেউ নেই। ইঁদুরের চেয়ে বড় আর কিছু না দেখে দোতলা পার হয়ে এলো রানা। অন্ধকারে ওকে পাশ কাটাবার সময় চোখ থেকে লালচে আবা বেরোতে দেখা গেল। আরেক প্রস্ত সিঁড়ি পেরোলো রানা। এখন আগের চেয়েও সতর্ক। এইবারও কেউ ওকে বাধা দিচ্ছে না। কয়েক মুহূর্ত পর একটা ল্যান্ডিং এ পৌঁছালো রানা। এখান থেকেই 4 তলার ফ্লোরে যাওয়া যায়। কালচারাল ইনস্টিটিউট আর ন্যাশনাল মিউজিয়ামটা এই ফ্লোরেই। মিউজিয়ামে হান সাম্রাজ্যের প্রদর্শনী চলছে। মেটাল সেফটি ডোরটা আধুনিক, তবে তালা দেওয়া নয়। বারে চাপ দিতেই কাঁপতে কাঁপতে ভারী দরজা সামান্য খুলে গেল। কোনো রকমে ভেতরে ঢুকতে পারল না। ল্যান্ডিং এ কংক্রিট ছিল, তার বদলে পায়ের নিচে প্রথমে কাঠ মোড়া মেঝে দেখা গেল, তারপরই মার্বেল। নিঃশব্দে দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে রানা। ক্ষীণ আলোর সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে চোখ দুটোকে। সামনে উপর দিকে রাজকীয় আলখাল্লা ঝুলছে। শিরস্ত্রাণ সহ পথ নির্দেশ পেতে সাহায্য করল রানাকে। ওই গ্যালারি পার হয়ে হলে যেতে হবে রানাকে। ভ্রাম্যমান প্রদর্শনী ওই হলে দেখানো হচ্ছে। প্রচুর মিউজিয়াম কেস রয়েছে, আড়াল হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু প্রদর্শনী বা তুয়ানের ডেথ স্যুটের এত কাছাকাছি এসে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না রানা। খুবই বিস্ময়কর ব্যাপার। অবিশ্বাস্যই বলতে হবে, এখন পর্যন্ত কোনো গাড়ি ওর চোখে পড়েনি। কিন্তু এতক্ষণ তাদেরকে দেখেনি বলে এটা ধরে নেওয়া বোকামি হবে। এখানেও তারা নেই। কাজেই
এক ঘর থেকে আরেক ঘরে হেঁটে গেলেই চলবে না, রানাকে এগোতে হবে যথাসম্ভব সাবধানে আর সময় নিয়ে। জায়গাটা স্টোররুমের মতো অন্ধকার নয়। করিডোরের উল্টো দিকের দেওয়ালে খানিক পর পর একটা করে লো ওয়াটের বাল্ব জ্বলছে। ছায়ায় দাঁড়িয়ে রানা এই মুহূর্তে ধৈর্যের প্রতিমূর্তি। রোলেক্সের আলো জেলে সময় দেখল ও একটা নয়। সময়ের চেয়ে যেহেতু পিছিয়ে নেই, তাই অপেক্ষা করতেও আপত্তি নেই। 3 মিনিট পর অবশেষে পা বাড়ালো রানা। কিছুই ঘটল না। মান্দালয় গ্যালারির প্রবেশ পথে পৌঁছে গেল, কিন্তু ওখানে থামতে না থামতে ছলকে উঠল বুকের রক্ত। পর মুহূর্তে লাফ দিয়ে সরে এলো পায়ের আওয়াজ। কোত্থেকে আসছে বোঝার জন্য কান পাততে হলো রানাকে। সন্দেহ হলো হলের শেষ মাথার দিকে হাঁটছে কেউ। দ্রুত সরে এসে একটা মিউজিয়াম কেসের আড়ালে কুজো হয়ে দাঁড়িয়েছে রানা। আওয়াজটা বাড়ছে, মার্বেলের সঙ্গে লেদারের ঘর্ষণ। ক্রমশ এগিয়ে আসছে ওর দিকে, নিয়মিত একটা ছন্দে। কান পেতে শুনছে রানা। আওয়াজটা অস্থির বলে মনে হচ্ছে না, তার মানে এখনো কিছু সন্দেহ করেনি সে। লোকটার রোগা, সরু মুখ, প্রায় 6 ফুট লম্বা, বয়স হবে 30-32। কাঁচ আর কাঠের তৈরি কেসগুলোর মাঝখান দিয়ে হেঁটে আসছে সে। এটাকে একটা প্যাসেজই বলা উচিত। দুপাশে আরো একটা করে একই মাপের কেস। উকি দিয়ে তাকিয়েছিল রানা। লোকটা 15 ফুট দূরে থাকতে পুরোপুরি আড়ালে সরে এলো। ইতিমধ্যে হিপে পড়া হোলস্টারটা দেখা হয়ে গেছে ওর। গোল আকৃতির বাঁটের শেষ প্রান্ত দেখে কোল্ড .38 পিস্তলটাও চিনতে পেরেছে। ওটা একটা পুলিশ পজিটিভ স্পেশাল, এমন একটা হ্যান্ডগান যার ডাবল অ্যাকশন মেকানিজমের কারণে হাঁটার ছন্দে এতটুকু বিঘ্ন সৃষ্টি না করে 6 রাউন্ড গুলি করতে পারবে গার্ড। হ্যামার ম্যানুয়ালি কক করার দরকার হবে না। রানা ধারণা করলো গোটা মিউজিয়ামে এত রাতে খুব বেশি হলে 6 থেকে 8 জন গার্ড আছে। এত বড় একটা জায়গার তুলনায় কমই বলতে হবে। তবে সেটা পুষিয়ে নিচ্ছে প্রহরীদের অস্ত্র। পিস্তল ছাড়াও তাদের কাঁধে একটা করে অটোমেটিক কারবাইন ঝুলতে দেখেছে রানা। দেখেছে কোমরে গোজা বড় আকৃতির ছোরা। গার্ড গ্যালারি থেকে না বেরোনো পর্যন্ত ছায়ায় অপেক্ষা করল রানা। পায়ের শব্দ দূরে মিলিয়ে যাওয়ার পরও বেশ কয়েক মুহূর্ত নড়ল না। তারপর ধীরে ধীরে শুরু প্যাসেজটায় ঢুকে হলের দিকে পা বাড়ালো। সামনে মার্বেল পাথরের একটা খিলান পড়ল। তার পাশে কোনো রকমে খাড়া করা একটা টিকিট স্ট্যান্ড। আর তারপরেই অবশেষে হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল রানা। সাদা এক জোড়া মূর্তি। তারপর পরিষ্কার হলো সারা গায়ে ব্যান্ডেজ বেঁধেছে। এটা ওদের ছদ্মবেশ। কুত্তার বাচ্চা, দাঁতে দাঁত চেপে গালি দিল রানা। সেই সঙ্গে স্যাত করে পিছিয়ে এলো সেই সিআই এর বক্সার আর বিআইবি বাচাল। সাদা কোট আর লাল টাই। ওকে হারিয়ে দিয়ে ওর আগে পৌঁছে গেছে এখানে। কঠোর পরিশ্রম করছে লোক দুজন। একটা মিউজিয়াম কেসের মাথা থেকে ভারী কাচের ঢাকনিটা সরাবার চেষ্টা করছে। রানা জানে ওই কেসটাতেই রয়েছে তো ওয়ানের ডেথ স্যুট, জেট পাথর, সোনার পাত আর সোনার তার দিয়ে তৈরি। কেসটার কয়েক ফুট দূরে মেঝেতে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে দুজন গার্ড। পড়ে থাকার ভঙ্গিটাই বলে দিচ্ছে জ্ঞান নেই ওদের। রানার চিন্তা ভাবনায় একটা পরিবর্তন আসছে। সিআইএ আর বিআইবি কে নিয়ে এখন তেমন উদ্বিগ্ন নয় ও। ভাবছে খাটনির কাজগুলো করছে করুক ওরা। সঙ্গে পিস্তল আছে, কাজে চিন্তার কিছু নেই। সন্দেহ নেই এই মাত্র এখানে পৌঁছেছে ওরা, কারণ শেষ যে গার্ডটাকে দেখেছে ও, সে এদিক থেকেই গেছে। এই মুহূর্তে নিঃশব্দে কাজ করছে ওরা। কাছাকাছি থাকায় রানা শুধু ওদের নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছে। কাচের ঢাকনিটা খুব ভোগাচ্ছে ওদেরকে। ছোট আকৃতির অনেকগুলো টুলের সাহায্যে পালিশ করা কাঠের বেইস বা ভিত থেকে ওটাকে আলাদা করতে ঘেমে নিয়ে উঠেছে ওরা। কাঠের ভিতটা এক ধরনের প্ল্যাটফর্ম, যেটায় গায়ে ফিউনারারির আরমারি বিছিয়ে রাখা হয়েছে।
ঘাড় পেরিয়ে পেছন দিকে তাকালো রানা। দ্রুত একবার চোখ বুলিয়ে গোটা মান্দালয় গ্যালারি দেখে নিল, কিছুই নড়ছে না। আবার যখন ঘাড় সোজা করলো, দেখলো লোক দুজন ঢাকনিটার একটা দিক খুলতে পেরেছে। ধীরে ধীরে সাবধানে সাদা স্যুটকে ফিস ফিস করতে শুনল রানা। তার সঙ্গী মাথা জাগালো, কাচের পাশ দিয়ে নিচে একটা স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে চাপ দিল। কাঠ কক খাচ্ছে। কাচের ঢাকনি ঝাঁকি খেয়ে আগে পিছু করছে। তারপর হঠাৎ কেচের ভিড় থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে এলো, সাবধান। আবার বিড়বিড় করলো সাদা স্যুট। ঢাকনির একটা প্রান্ত ধরে আছে সে, এবার সাদা ট্রাই অপর প্রান্তটা ধরল। দুজন মিলে ধরাধরি করে স্বচ্ছ ঢাকনিটা মিউজিয়াম কেসের উপর থেকে তুলল। ডেথ স্যুট থেকে উঁচু করলো আরো ফুটখানেক। তারপর ধীরে ধীরে এক পাশে সরালো ওটাকে। ব্যারিয়াল আরবারকে ছাড়িয়ে না যাওয়া পর্যন্ত থামল না। এবার নামাও, সাদা কোট বলল। ঢাকনিটা মার্বেল বেজেতে নামাতে সাহায্য করছে। এক মুহূর্ত পরই আরমারটা হাতে শুরু করলো সে। একের পর এক সেকশনগুলো তুলে মাইক্রোফিল্মটা খুঁজছে। নাক গলাবার কোনো কারণ দেখছে না রানা। আগে জিনিসটা পা করা, তারপর ছিনিয়ে নিতে কতক্ষণ। ডেথ স্যুটে মাইক্রোপ্রিন্টটা যদি থাকো, নিশ্চয়ই খুব ভালোভাবে লুকানো আছে। যত্ন করে আর সময় নিয়ে খুঁজতে হবে, কিন্তু তার সুযোগ পাওয়া গেল না, কারণ মান্দালয় গ্যালারির অপর প্রান্ত থেকে জোরালো প্রতিধ্বনি ভেসে এলো। সন্দেহ নেই, কয়েক জোড়া পায়ের আওয়াজ ওগুলোর উৎস। মাথা নিচু করে পিছিয়ে এলো রানা, গার্ডরা ওকে যাতে দেখতে না পায়। ওদিকে সাদা স্যুট আর ভাঙ্গা আঙুল ক্ষিপ্র ভেঙে আবার জায়গা মতো বসাচ্ছে কাচের ঢাকনিটা। কাজটা শেষ হতেই পাশের একটা ডিসপ্লের পেছনে গার্ড একা দিল তারা। পায়ের আওয়াজ জোরালো হচ্ছে, তবে ছন্দে একটা অনিশ্চয়তা সুর, যেন হান প্রদর্শনীতে ফেরার পথে লোকগুলোর মনে কোনো সন্দেহ জেগেছে। হয়তো দুজন গার্ডের অনুপস্থিতিটাকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছে না। ফিরে আসার কারণ যাই হোক, ব্যস্ততার মধ্যে উদ্বেগ টের পাওয়া যাচ্ছে। খিলানার টিকিট কাউন্টারের কাছাকাছি চলে এসেছে তারা। কথা বলছে নিজেদের মধ্যে। তারপর থমকে দাঁড়ালো। রানার কাছ থেকে 6 ফুট দূরেও নয়, একজোড়া হাত একযোগে পুলিশ পজিটিভ স্পেশাল ছুটে যাচ্ছে। তারপরই অজ্ঞান হয়ে পড়ে থাকা গার্ড দুজনকে দেখতে পেল তারা। একজনকে খানিক আগে দেখেছে রানা, মুখটা শুরু, প্রায় 6 ফুট লম্বা। সেই অজ্ঞান সঙ্গীদের দিকে ছুটে এলো। দ্বিতীয় গার্ড পিস্তল বের করে অন্ধকার এক্সিবিট হলে পা রাখলো। এখন যদি রানা কিছু না করে অপরাধ যে লাভজনক তার জ্যান্ত প্রমাণ হয়ে থাকবে সাদা কোট আর সাদা টাই। সেটা ঘটতে দিতে চায় না ও। এমন কিছু করতে হবে যাতে নিজের উপস্থিতি গোপন রেখে ওদের পালানোর পথ বন্ধ হয়ে যায়। পকেটে হাত ভরে এক মুঠো কিয়াত বের করলো রানা। সাদা ব্যান্ডেজে মোড়া ব্রিটিশ আর আমেরিকা কোথায় লুকিয়েছে জানে ও। কয়েনগুলো ছুড়ে দিল সেদিকে। নিস্তব্ধতার ভিতর মার্বেল পাথরের মেঝেতে ঝন ঝন শব্দ তুলে গড়িয়ে গেল ওগুলো। গার্ড দুজনের গলা থেকে একযোগে আতকে ওঠার আওয়াজ বেরোল। পর মুহূর্তে চিৎকার জোরে দিল, অন্যান্য সঙ্গীদের সাবধান করছে। গার্ডদের চিৎকার শুনে সিআইএ আর বিআইবি ভয়ানক নার্ভাস হয়ে পড়ল। প্রথমে ভাঙা আঙ্গুল, তার পিছু নিয়ে সাদা কোট আড়াল থেকে বেরিয়ে খিঁচে দৌড় দিল গ্যালারির শেষ মাথার দিকে যাচ্ছে। কিন্তু ইউনিফর্ম পরা 2 গার্ড এত সহজে চোরদের পালাতে দেবে না। পিছু নিয়ে তারাও ছুটছে। একটা গুলি করলো তাদের একজন, দেখা দেখি দ্বিতীয় লোকটাও। প্রথম গার্ড আরেকবার টার্গেট প্র্যাকটিস করলো। তার এই দ্বিতীয় বুলেটটাই লাগলো ভাঙা আঙ্গুলকে। লোকটা প্রথমে খোঁড়ালো, তারপর দেখা গেল পা দুটো তার ভার বইতে একদমই রাজি নয়। ব্যথায় গড় গড় করে তরল একটা আওয়াজ করলো মুখ দিয়ে। তারপর কাশলো। কাশির সঙ্গে হড়হড় করে বেরিয়ে এলো তাজা রক্ত। পর মুহূর্তে ঢলে পড়ল মেঝেতে। মৃত্যু যন্ত্রণায় মেঝেতে ছটপট করছে সে। সেটা দেখার জন্য ওখানে দাঁড়িয়ে থাকার বান্দা সাদা কোট নয়, হাজার হোক বেনিয়ার জাত, নিজের লাভ ভালোই বোঝে। সরু করিডোরে বেরিয়ে পড়ল সে।
থাইগন লুবাঙ্গের খোঁজে কাল যে করিডোরে পা পড়েছিল রানার। তবে গার্ড দুজন একজন চোরকে ফেলে দিয়ে সন্তুষ্ট নয়। নিজেদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে সাদা কোটকে ধাওয়া করলো তারা। আরো দুটো গুলির আওয়াজ শুনল রানা। তিনটে পড়ে থাকা দেহ ছাড়া হল আবার খালি হয়ে গেছে। তাদের মধ্যে শুধু ভাঙা আঙুলের অবস্থায় করুন। ফার্স্ট এইড দেবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই নেই রানার। তাছাড়া অনেক দেরিও হয়ে গেছে। ভাঙা আঙুলের কপাল অবশেষে সত্যি পুড়েছে। আবারও গুলির আওয়াজ শুনল রানা, তবে আরো দূরে। কাজে ইতস্তত না করে মিউজিয়াম কেসটার দিকে এগুলো। সময় কম, দ্রুত শেষ করতে হবে কাজ। মেঝেতে পড়ে থাকা গার্ড দুজন যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরে পেতে পারে। যে দুজন বিআইবির পিছু নিয়েছে এখনই আবার গ্যালারিতে ফিরে আসার কথা তাদের। এমনকি গার্ডদের তৃতীয় জোড়া, যারা মিউজিয়ামের অন্য কোথাও ডিউটি দিচ্ছে, সঙ্গীদের বিপদে সাহায্য করতে চলে এলে আশ্চর্য হবার কিছুই নেই। রানার ইচ্ছে নয় ক্রস ফায়ারে মারা পড়ে। এতক্ষণে মিউজিয়ামের চারিদিকে অ্যালার্ম বেজে উঠল। রানা তাড়াহুড়ো করছে ঠিকই, কিন্তু আরেক জোড়া হাতের সাহায্য ছাড়া কাচের ঢাকনিটা ভালো করে ধরতেই পারছে না। অনেক কষ্টে একটা প্রান্তের দুই কোণ ধরে উঁচু করলো। তারপর বার কয়েক সামনের দিকে ঠেলে আর পেছন দিকে টেনে আসা যাওয়ার পথটা যথাসম্ভব সাবলীল করে নিল। সব শেষে নিচু করলো মেঝের দিকে। কাজটা যদি ভাঙে ছুটে এসে মৌমাছির মতো ছেঁকে ধরবে ওকে গার্ডরা। কাজেই সময় দ্রুত পুরিয়ে এলো। অত্যন্ত সাবধানে কাজ করতে হচ্ছে ওকে। কাঠের প্ল্যাটফর্মের পাশে ঢালু করে রাখলো রানা ঢাকনিটাকে ঠেক দেওয়ার ভঙ্গিতে। তারপর কাজ শুরু করলো। যতটুকু ভেবেছিল জেড আর্মার তার চেয়েও বেশি ভারী। প্রতিবার ব্যারিয়ার সুটে শুধু একটা অংশ মাত্র তোলা সম্ভব। প্রথমে ডান পা ধরে তুলল রানা, তারপর বাম পা, এইভাবে হাত দুটো। সব শেষে মাথাটা উঁচু করলো, ধরটার সামনে ঠেলে বাঁকা করলো। জেড অর্ধচন্দ্র আর চাকতিটাও নাড়াচাড়া করলো। তৌওয়ানের ফিউনারারি স্যুটের পাশে সাজানো রয়েছে, কিন্তু মাইক্রোফিল্মের রোলটা কোথাও পাচ্ছে না। অন্য কেউ হলে আরো কিছু দেখার নেই ভেবে হাল ছেড়ে দিয়ে চলে যেত, কিন্তু মাসুদ রানার কাজের পদ্ধতি আলাদা। ঠিক আছে ভাবলো, জিনিসটা কোথায় লুকানো হয়েছে। আরে মাথা ঘামাও, আর কোথাও লুকানো সম্ভব। জেড পাথর পরস্পরের সঙ্গে জোড়া লেগে আছে সোনার তারের সাহায্যে। স্যুটটা ফাঁপা হলেও তার ভেঙে ভিতরে ফিল্ম ঢুকিয়ে রাখার মতো অদ্ভুত চিন্তা চৌমিন বা তার অনুগত কোনো লোকের মাথায় আসবে না। স্যুটের এই ধরনের ক্ষতি কারো না কারো চোখে পড়তই। হয়তো আর্মারটা বেইজিং থেকে রওনা হবার আগেই। স্যুটের ভিতর ফাঁপা জায়গাটায় আঙ্গুল বোলালো রানা, কিছু নেই। কয়েকটা পাথর নাকের ব্রিজ তৈরি করেছে। ব্রিজের ভিতর আঙ্গুল ঢুকিয়েও কিছু পেল না। লাইনিংটা দেখা দরকার ভাবল রানা। মেরুন রঙের ফেল্ট সজ্জায় বিছিয়ে রাখা হয়েছে ডেথ স্যুটটাকে, ফলে জেটের নীল সবুজ রংটা ভালোভাবে ফুটছে। ফেল্টের একটা প্রান্ত ধরে টানতে শুরু করলো রানা। নগ্ন অসমাপ্ত সারফেসের সঙ্গে আঠা দিয়ে আটকানো জিনিসটা। প্ল্যাটফর্মের ফাঁসগুলো পালিশ করা ঝকঝকে, কিন্তু মেঝেটা কাঁচা কাঠ। রানা আশা করছে ফেল্টের নিচে কোথাও লুকিয়ে রাখা হয়েছে রোলটা। লুকাবার পর জায়গাটার উপর আঠা লাগানো ফেল্ট ফেলা হয়েছে। ওর দুর্ভাগ্যই বলতে হবে, কাজটা শেষ করতে পারল না। বিরতিহীন অ্যালার্মের শব্দকে ছাপিয়ে উঠল গার্ডদের ছুটে আসার আওয়াজ। ঝট করে ফেল্ট ছেড়ে দিয়ে ডাকনির কিনারা ধরল রানা। তৌওয়ানের ডেথ স্যুটের উপর টেনে আনলো ওটাকে। অন্তত প্রথম দর্শনে কারো মনে হবে না এখানে কিছু নড়াচড়া করা হয়েছে। তারপর ছুটল রানা। খিলান আর টিকিট ঘর পার হয়ে এলো। ওর চারিদিক থেকে ভেসে আসছে উত্তেজিত উদ্গিন্ন কণ্ঠস্বর। বোঝা যাচ্ছে না কোনটা ধ্বনি আর কোনটা প্রতিধ্বনি। একটা থামের আড়ালে একবার থামলো রানা। কয়েক সেকেন্ডের ব্যবধানে চারজন গার্ডকে ছুটে যেতে দেখলো। এদের মধ্যে দুজনকে আগেও দেখেছে।
গ্যালারির আরেক প্রান্তে ঝাপসা মতো নড়াচড়ার আভাস পাওয়া গেল, তার মানে পাশের কালচারাল ইনস্টিটিউট থেকেও গার্ডরা ছুটে আসছে। মিউজিয়ামটা দ্রুত একটা পাগলা গারদ হয়ে উঠছে। এরপর নিশ্চয়ই কিউরেটর থাইগন লোবানকে ডাকা হবে। যত তাড়াতাড়ি সম্ভব কারো চোখে না পড়ে মিউজিয়াম থেকে বেরিয়ে যেতে চাইছে রানা। দেওয়াল ঘেঁষে এগোচ্ছেও আড়াল হিসেবে পাচ্ছে গেজগুলো। সারাক্ষণ খেয়াল রাখছে কেউ ওকে পালাতে দেখছে কিনা। আগেই ঠিক করেছে যে পথ দিয়ে ঢুকেছে বেরোবার জন্য সেটাই সব দিক থেকে ভালো। স্টোর রুমে ফিরে ভাঙা জানালাটা ব্যবহার করবে। তবে ব্যাপারটা এত সহজ হলো না। হলে শেষ মাথা পর্যন্ত নির্বিঘ্নেই পৌঁছালো রানা। তারপর দেখলো সিঁড়িতে যাবার পথ বদ্ধ। তাই বলে ঘাবড়ালো না। সাদা কোট যদি গার্ডদের ফাঁকি দিতে পারে, ওরও না পারার কোনো কারণ নেই। অবশ্য ফাঁকি দিতে গিয়ে লোকটা ধরা বা গুলি খেয়েছে কিনা জানা নেই রানার। জানার কোনো উপায়ও নেই। তবে একটা ব্যাপারে নিশ্চিত, মিউজিয়াম থেকে বেরোতে না পারলে ডালে বসা পাখির মতো অনায়াসে গুলি করে মারা হবে ওকে। মেটাল সেফটি ডোরের সামনে পায়চারি করার ভঙ্গিতে টহল দিচ্ছে প্রকাণ্ড দেহি একজন গার্ড। .38 কোলটা হাতে, স্নায়ুর জন্য ভয়ানক বিপদ। আরেকটা অ্যালার্ম বেজে উঠল। কি চিন্তা করছে না করছে নিজেরই অসুবিধা হচ্ছে বুঝতে। হয়তো অমূলকই একটা ভয় ঢুকল মনে। এভাবে অ্যালার্ম বাজতে থাকলে সামরিক জান্তার নির্দেশে মায়ানমার আর্মি না ছুটে আসে। গার্ডটাকে গুলি করে ফেলে দিল রানা। ব্যাস, ঝামেলা শেষ। এবার নির্বিঘ্নে নিজের হোটেলে ফিরে নরম বিছানায় ঘুম দাও। এটা স্রেফ কল্পনা। অবশ্য রানার জায়গা অন্য কেউ হলে হয়তো এই কল্পনায় বাস্তব রূপ নিত, কিন্তু নির্দোষ একজনকে মেরে ফেলা ওর পক্ষে সম্ভব না। এখন পর্যন্ত গার্ডরা দুজন চোর সম্পর্কে সচেতন, সাদা কোট আর সাদা টাই সম্পর্কে। আরো একজন বিনা অনুমতিতে মিউজিয়ামে ঢুকেছে, ভিতরে লুকিয়ে আছে কোথাও, এটা তাদেরকে জানাবার কোনো মানে হয় না। শোল্ডার হোলস্টার থেকে পিস্তল বের করে একটা গুলি করলো রানা। গরম সীসা বাতাস ছিঁড়ে ছুটল। গার্ডের কাছ থেকে 50 ফুট দূরের একটা মার্বেল পিলারে লেগে বাঁক নিল আরেক দিকে। কয়েনের মতো গুলিটাও ছোড়া হয়েছে দৃষ্টি আর মনোযোগ সরাবার জন্য। গুলির আওয়াজ হয়েছে অমনি ডাইভ দিয়ে মেঝেতে পড়লো গার্ড, যেন আহত হয়েছে। তারপর যখন বুঝলো অক্ষত আছে সে, যে দিক থেকে গুলি হয়েছে ক্রল করে সেদিকে এগুলো। খেয়াল নেই যে সিঁড়ির মাথাটা কয়েক সেকেন্ডের জন্য হলেও অরক্ষিত হয়ে থাকবে। মাত্র ওই কয়েক সেকেন্ডে দরকার ছিল রানা। 30 ফুটও সরেনি গার্ড। ধাতব দরজা লক্ষ্য করে ছুটল রানা। ধাক্কা দিতেই খুলে গেল ওটা। বেরিয়ে যাওয়ার সময় গার্ডের আতকে ওঠার আওয়াজ শুনতে পেল। প্রতিবার 2-3টে করে ধাপ টপকে নিচে নামার সময় সিকিউরিটি সাইরেন এখন বোতা লাগছে কানে। ওর পিছু নিয়েছে ছুটন্ত এক জোড়া পা। গার্ড ওকে পালাতে দেখেছে। এই পা নিশ্চয়ই তারই। রানা স্টোররুমে ঢোকার আগে সে বা তার কোল্টের গুলি ওর নাগাল না পেলেই হয় এখন। ভাগ্যক্রমে স্টোররুমের দরজা তালা এখনো খোলা রয়েছে। ভেতরে ঢুকে বোল্ট টেনে দিল রানা। গাঢ় অন্ধকার। টর্চ না জ্বাললে দেখতে পাবে না নিজের সামনে কি আছে। আলোর টানেলটা নিচু করে রাখলো রানা। ধুলো ঢাকা মেঝের দিকে তাক করে। ক্যাটালগে তোলা হয়নি কিংবা মেরামত করতে হবে এরকম প্রচুর আর্টিফ্যাক্ট পড়ে আছে মেঝেতে। সেগুলোর ভেতর দিয়ে পথ করে নিয়ে এগোচ্ছে রানা। জানালার কাছে পৌঁছে টর্চ নিভিয়ে পকেটে রেখে দিল। ওয়ালথারটাও ফিরে গেল শোল্ডার হোলস্টারে। জানালা গলে বাইরে বেরোতে খানিকটা শারীরিক কসরত করার দরকার হলো। বেরিয়ে এসে তারের জালটা জায়গা মতো আটকে দিল। তারপর রওনা হলো পিআরএ স্ট্রিটের দিকে। কি কপাল, এবারও বেশি দূর যেতে পারল না। গলিটার সরাসরি মুখে আর্মির একটা জিপ দাঁড়িয়ে আছে। সামনেটা বাসিয়ে দিচ্ছে হলুদ আলোর বন্যায়। পিছিয়ে এলো রানা। তারপর একটা দালানের পাঁচিলে পিঠ ঠেকিয়ে উল্টো দিকে এগোলো। ওর কোনো ধারণা নেই কোন দিকে যাচ্ছে বা কোন রাস্তা ধরলে তাড়াতাড়ি এলাকাটা ত্যাগ করা সম্ভব। মিউজিয়ামে চোর বা ডাকাত যাই ঢুকে থাকুক, বোঝা গেল কর্তৃপক্ষ ব্যাপারটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে।
পুলিশকে না ডেকে সরাসরি সামরিক বাহিনীকে খবর দিয়েছে। সন্দেহ নেই তারা ভয় পাচ্ছে আন্তর্জাতিক মহলে না দুর্নাম রটে যায়। অমূল্য চাইনিজ আর্টিফ্যাক্টের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মায়ানমারের সামরিক জান্তা। এই ধরনের একটা খবর বিশ্ব মিডিয়া লুপে নেবে। তারা যতই ভয় পাক তাদের চেয়ে বেশি ভয় পাচ্ছে রানা। ওর মাথায় ঢুকছে না কিভাবে হোটেলে ফিরবে, বিশেষ করে যেখানে মনে হচ্ছে কালচারাল ইনস্টিটিউটে গিজগিজ করছে আর্মি। নর্দমার উপর দিয়ে হেঁটে একটা ম্যাথর প্যাসেজের শেষ মাথায় চলে এলো রানা। উঁকি দিয়ে মন্ত্রণালয়ের ভবনটার একটা পাশ দেখতে পাচ্ছে এখান থেকে। হতাশায় ছেয়ে গেল মনটা। ভবনটার পাশে বড় সড়ো মাঠ আর বাগান, কাঁটা তারের উঁচু বেড়া দিয়ে ঘেরা। দ্বিতীয়টা আসলে স্কালচার গার্ডেন। পাথর খোদাই করে বানানো প্রাচীন স্ট্যাচু দাঁড়িয়ে আছে চারদিকে। চেহারায় জ্ঞানী মহামানবের ছাপ, চোখে সবজান্তা দৃষ্টি, প্রকাণ্ড একটা বুদ্ধ মূর্তি রানার দিকে তাকিয়ে রয়েছে। ওটার পেছনে তিনটে মাথা নিয়ে একটা হাতি আর স্মার্ট চালবাজ টাইপের একটা সিংহ দেখা যাচ্ছে, দুটোই যুদ্ধের প্রতীক। স্কাল্পচার গার্ডেন কয়েকটা ব্লাড লাইটের আলোয় ভেসে যাচ্ছে। বাগানের আরেক দিকে মাঠ, সেখানে পুলিশের 4-5টা জিপ আর মাইক্রোবাস দেখা গেল। ওগুলোর হেডলাইট জ্বলছে। সশস্ত্র পুলিশদের দেখা গেল গাড়ি থেকে নেমে লাইন ধরে কালচারাল ইনস্টিটিউটের ভেতর ঢুকছে। তাদের সবাই ইউনিফর্ম পরা নয়। ছায়ায় সরে এসে কাদের উপর দিয়ে পেছন দিকে তাকালো রানা। গলির মুখ বন্ধ করে এখনো সেখানেই দাঁড়িয়ে রয়েছে সেনাবাহিনীর জিপটা। চিন্তা করছে রানা, ওর সামনে দুটো রাস্তা খোলা আছে, কোনোটাই তেমন উৎসবঞ্জক নয়। কাটা তারের বেড়া কেটে স্কাল্পচার গার্ডেনে ঢুকতে পারে, তারপর মাঠে 4-5 জন ড্রাইভার ছাড়াও 2-4 জন পুলিশ থাকবে ওখানে। ওকে দেখে তাদের কি প্রতিক্রিয়া হবে বলা মুশকিল। চোর ডাকাতদের সদস্য মনে করে গুলি চালালো, আশ্চর্য হবার কিছু নেই। আর একটা উপায় হলো নিঃসঙ্গ জিপ লক্ষ্য করে সোজা হাঁটা। আশা করা যায় ড্রাইভার ছাড়া আর হয়তো একজন লোক আছে, ওটা ভাগ্য প্রসন্ন হলে একা শুধু ড্রাইভার। ওর হাতে যদি পিস্তল থাকে আর ভাব দেখে মনে হয় চোর ডাকাতে ধাওয়া করছে, ড্রাইভারকে বোকা বানানো সম্ভব হলেও হতে পারে। দেখা যাক। কোন রকম দ্বিধা না করে সোজা জিপটা দিক রওনা হয়ে গেল রানা। প্রতিপক্ষ হিসেবে 8-10 জনকে কে চায়? 1-2 জনকে মেনে নেওয়ার সুযোগ থাকলে। হনন করে হাঁটা ধরল। জিপটার আড়াল থেকে কর্তৃত্বে সুরে একজনকে কথা বলতে শুনে গতি কমালো রানা। দেওয়াল ঘেঁষে এগুলো, এই যে তুমি, ঘুরে পিছন দিকে চলে যাও, অনুবাদ করলো রানা। তারপর শুনতে পেল, শুধু শুধু দাঁড়িয়ে থেকো না, আমি চাই ফ্লোরগুলোর প্রতি ইঞ্চি চার্জ করবে তোমরা। আর একটা কথা, সন্দেহ হলে পুলিশকেও চার্জ করতে পারবে তোমরা। আর একটু এগুতে লোকটাকে দেখতে পেল রানা। নেহাতি বোকার মতো হেডলাইটের আলোয় দাঁড়িয়ে রয়েছে। ইউনিফর্ম বলে দিল ক্যাপ্টেন। সঙ্গের লোকজন এইমাত্র চলে গেছে। ক্যাপ্টেন কথা বলছে ওয়াকি টোয়াকিতে। ইতিমধ্যে হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে রানা। হন্তদন্ত একটা ভাব নিয়ে ক্যাপ্টেনের দিকে এগোচ্ছে, হাতে পিস্তল। নির্দেশ দেওয়ার মাঝপথে ওকে দেখতে পেয়ে সন্দেহ নয়, রাগ হলো তার। ওয়াকি টকি বন্ধ করে এগিয়ে এলো। খেয়াল নেই হেডলাইটের তেরি আলোর টানেল থেকে বেরিয়ে আসছে। দল ছেড়ে এদিকে কি? খেকিয়ে উঠল সে। থামুন, আপনাকে সার্চ করবো আমি। প্রথমে 2 হাত মাথার উপর তুলল রানা, থামলো একটু পরে ক্যাপ্টেনের একেবারে সামনে পৌঁছে। কয়েকজনকে ধাওয়া করছি আমরা, ভার্মিজ ভাষায় বলল, ফলে দলটা ভেঙে গেছে। পেছন ফিরে দাঁড়ান, নির্দেশ দিল ক্যাপ্টেন। তোমার কথা আমি শুনবো কেন? জিজ্ঞেস করলো রানা। বিশেষ করে তোমার অস্ত্র যখন হিপে আর আমারটা হাতে। বিদ্যুৎ খেলে গেল ক্যাপ্টেনের শরীরে। হিপ হোলস্টার থেকে পিস্তলটা প্রায় বের করে এনেছে। রানার উঁচু করা হাতটা এবারে দ্রুত নেমে এলো সরাসরি তার ছাদির মাঝখানে। কত জোরে মারতে হবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মাপটা জানা আছে। ফলে মাত্র ঘন্টা খানেকের জন্য জ্ঞান হারালো ক্যাপ্টেন। খপ করে ধরে ফেলায় শটান আছাড় খেয়েও আহত হল না।
দেওয়াল ঘেঁষে তাকে শুয়ে দিল রানা। পকেট হাতরে চাবিটা বের করলো, তারপরে স্টার্ট দিয়ে ছেড়ে দিল জিপ। গুলি হলো পর মুহূর্তেই, তবে জিপের পিছন থেকে। নিশ্চয়ই কেউ কিছু দেখে বুঝে ফেলেছে কি ঘটে গেছে এদিকে। স্পিড বাড়িয়ে গলি থেকে বেরিয়ে এলো রানা। আর একটা গুলি হলো, তবে এটাও টায়ার ছুঁতে পারেনি। মায়ানমারে আজ রানার দ্বিতীয় দিন। মরার মতো ঘুমাচ্ছিল ও। ঘন ঘন নখ হওয়ায় ভেঙে গেল সেটা। সম্ভব, আমি নন্দিনী। করিডোর থেকে চিৎকার করছে মেয়েটা। তোমার ঘুম ভেঙেছে? এক সেকেন্ড, বিড়বিড় করলো রানা। চোখে রাজ্যের ঘুম নিয়ে বিছানা থেকে নামলো। নাগালের মধ্যে যা পেল তাই পরে সিটিং রুমে এসে দরজা খুলছে। সত্যি দুঃখিত, বলল নন্দিনী। রানাকে শুধু একজোড়া শর্টস পরে থাকতে দেখে এতটুকু বিব্রত নয়। আমি ঠিক তোমার ঘুম ভাঙাতে চাইনি। তাকে ভেতরে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দিল রানা। না, ঠিক আছে, ঘুম জড়ানো গলায় বলল। মিনিট সময় দাও, মাথাটা ভার হয়ে আছে। হ্যাংওভার? জিজ্ঞেস করল নন্দিনী। কিন্তু তুমি কি কাল রাতে খুব বেশি ড্রিঙ্ক করেছিলে? বাথরুমের দরজা পর্যন্ত রানাকে অনুসরণ করছে তার তীক্ষ্ণ দৃষ্টি। হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে, মিথ্যে বলল রানা। ভাগ্যই বলতে হবে যে জানতে চাইছে না রাত দুপুরে তার কামরা ছেড়ে বেরিয়ে এসেছিল কেন। কথাটা রাখতে পারলো। নিজেকে পুরোপুরি সচেতন করে তুলতে 5 মিনিটের বেশি সময় নিল না ও। বাথরুম থেকে বেরিয়ে দেখলো বেডরুমের একটা চেয়ারে বসেছে নন্দিনী। তার রূপের আলোয় ঝলমল করছে কামরাটা। পোর্টাররা কি বলা বলি করছে শুনবে? শুনলে তুমি বিশ্বাস করবে না, বলল নন্দিনী। রানাকে কাপড় পরতে দেখছে। কি? ন্যাশনাল মিউজিয়ামে ডাকাত ঢুকেছিল। তুমি সিরিয়াস? তাই তো শুনলাম। তুমি তো কাল প্রদর্শনী দেখতে গিয়েছিলে, তাই না? মাথা ঝাঁকালো রানা, যতটা সম্ভব কম কথা বলতে চায়। আমিও তাই ভেবেছি, ক্ষোভ মেশানো সুরে বলল নন্দিনী। মানে প্রদর্শনী দেখলে, কিউরেটরের সঙ্গে ডিনার খেলে শুধু হতাশ নয় সম্ভব, মনে হচ্ছে আমাকে যেন ঠকানো হয়েছে। তোমার কথা ঠিক বুঝতে পারছি না, বলল না, শার্টের বোতাম লাগাচ্ছে। শোনো, ইয়াঙ্গুনে আমার আসার পেছনে অন্যতম কারণ ছিল হান সাম্রাজ্যের ওই প্রদর্শনীটা দেখা। কে তোমাকে দেখতে বারণ করেছে? আয়নার দিকে পেছন ফিরে নন্দিনীর সামনে দাঁড়ালো রানা। কৌতূহলী দৃষ্টিতে দেখছে তাকে। কে আমাকে দেখতে বারণ করেছে? রানার প্রশ্নটাই পুনরাবৃত্তি করল নন্দিনী। আমার সন্দেহ হচ্ছে এখনো তুমি ঘুমিয়ে আছো, কিংবা আমি হয়তো কথাটা বলিনি। বলনি কি? প্রায় একই নিঃশ্বাসের সঙ্গে আরো একটা প্রশ্ন করল রানা, যেন ব্যাপারটায় ও তেমন আগ্রহ নেই। খিদে পেয়েছে? ভীষণ। চেয়ার ছেড়ে সিদ্ধ হলো নন্দিনী। দুঃখের বিষয়টা হচ্ছে প্রদর্শনী বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে চীনারা। সমস্ত কিছু বেইজিংয়ে ফেরত যাচ্ছে। সত্যি? কেন? জিজ্ঞেস করল রানা। চেষ্টা করলো উদ্বেগ আর উত্তেজনা চেপে রাখতে। সম্ভব। তুমি কি সত্যি ঘুমাচ্ছ? মুখের সামনে হাত রেখে হাই তুলল রানা। কেন আবার? ব্যাখ্যা করল নন্দিনী। ডাকাত পড়েছিল তাই। খারাপ কথা, বলল রানা। ভাব দেখালো সামান্য একটু হতাশ হয়েছে, তবে ঘুম ঘুম আধ বোঝা চোখের পিছনে পুরোপুরি সজাগ। সত্যি যদি আর্টিফ্যাক্টগুলো চিনি ফেরত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়ে থাকে, যা করার দ্রুত করতে হবে ওকে। নন্দিনীকে নিয়ে সুইট থেকে বেরোলো রানা। দরজায় তালা দিল। এলিভেটরে চড়ে নেমে এলো নিচের রেস্তোরাঁয়। ব্রেকফাস্ট শুরু করে নন্দিনী জানালো কাল ইয়াঙ্গুন ত্যাগ করছে সে। এবার আমাকে পেগানে গিয়ে কাজে হাত দিতে হয়, বলল সে। চামচ দিয়ে প্লেটের মারমালেড নাড়াচাড়া করছে। তারপর মুখ ধরে সরাসরি রানার চোখে তাকালো। কটা দিন আমার সঙ্গে বেড়াতে পারো না সম্ভব?
তোমার কি আমার সানিধ্য তোমার ভালো লাগবে? এ কি কথা বলছো? অবশ্যই তোমার সানিধ্য ভালো লাগবে। আসলে বিলিভ মি, আমি নন্দিনী ফিভারে আক্রান্ত। তবে 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 মুশকিল হলো, মুশকিল যেন বোমার মতো বিস্ফোরিত হতে না পেরে ফুলছে মেয়েটা। মুশকিল হলো, আবার বলল রানা, সত্যি আমার হাতে সময় নেই এবার, পরে। ও স্টপ ইট! ক্লান্ত আর পরিত্যক্ত লাগছে নন্দিনীকে। অনেস্ট টু গড, যদি সময় করতে পারতাম আমার চেয়ে খুশি বা ভাগ্যবান কেউ হতো না। যাক, নিজেকে অন্তত বলতে পারবো যে চেষ্টার কোনো ত্রুটি করিনি। আসলে মন দেওয়া নেওয়ার ব্যাপারে এখনো আমি নাবালিকাই রয়ে গেছি। তুমি শুধু শুধু অভিমান করছো। হাতছানি দিয়ে ওইটারকে ডাকলো রানা। চেক সই করে বিল মেটালো, তারপর চেয়ার ছাড়লো। খেয়ে এভাবে দৌড়াতে পছন্দ করি না নন্দিনী, কিন্তু না, ঠিক আছে, যাও তুমি কাজ করো। অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো নন্দিনী। মৃদু শব্দ করে একটু হাসলো, তারপর নিজের প্লেটের দিকে চোখ নামালো। তাহলে পরে দেখা হবে, হ্যাভ এ গুড ডে বলে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো রানা। নন্দিনীর জন্য দুঃখ হচ্ছে ওর। দুঃখ নিজের জন্য কম হচ্ছে না। সময় না থাকা এইভাবে বঞ্চিত হতে কারই বা ভালো লাগে? হ্যালো, মিস্টার থাইলং লোবাং। হ্যালো, মিস্টার থাইগন লোবাং। আমি কুমার সম্ভব বলছি। এইমাত্র শুনলাম, হ্যাঁ, কি একটা জঘন্য কাজ। আশা করি কিছু চুরি যায়নি। জঘন্য? কিউরুটের ভদ্রলোক রানার কথাই পুনরাবৃত্তি করেছেন। ও অতি জঘন্য। কারো কল্পনাতেও ছিল না ইয়াঙ্গুনে এই ধরনের কিছু ঘটতে পারে। সবচেয়ে খারাপ কি হলো জানেন? চীনারা ব্যাপারটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে। শুনলাম ওরা নাকি প্রদর্শনী বন্ধ করে দিতে চাইছে, বলল রানা কণ্ঠস্বরে সহানুভূতি। ঠিকই শুনেছেন, লোবান বললেন। চাইছে মানে কি, বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে প্রদর্শনীর আর্টিফ্যাক্ট বাক্সে ভরার কাজ সুপারভাইজ করছেন ওদের কালচারাল অ্যাটাশে। ও, ভাগ্য ভালো যে কোনো কিছু চুরি যায়নি, তবে একটা বাক্সের কিছু ক্ষতি হয়েছে। দেখে শুনে মনে হচ্ছে চোরেরা জেড ফিউনেরারি আর্মারটার জন্য এসেছিল, যেটা রাজকুমারীর তোয়ার জন্য তৈরি করা হয়। হ্যাঁ, ঠিক ধরেছেন, ওটার কথাই বলছি আমি। ভাবা যায় না। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললেন কিউরেটর। কল্পনার চোখে রানা দেখল বাষ্প লেগে ঝাপসা হয়ে এলো তার চশমার কাঁচ। সারা রাত জেগে বসেছিলাম আমি। গার্ডরা কেউ বলছে লোক এসেছিল 3 জন, আবার কেউ বলছে 4 জন। 4 জন? জিজ্ঞেস না করে পারল না রানা। হ্যাঁ, সন্দেহ নেই ডাকাতদের একটা গ্যাং। তাহলে মিস্টার এক্স এখনো পিছনে লেগে আছে, ভাবল রানা। অজ্ঞাতা পরিচয় এবং রহস্যময় তৃতীয় পক্ষকে যদিও এখন পর্যন্ত দেখেনিও, তবে সে নিশ্চয়ই দেখেছে ওকে। কেউ হতাহত হয়নি তো? রানা আসলে জানতে চায় বিআইবি এজেন্ট সাদা কোটের কি পরিণতি হয়েছে। হতাহত হয়নি মানে? রীতিমতো উত্তেজিত হয়ে উঠলেন কিউরেটের ভদ্রলোক। বুঝতে পারছি সমস্ত বিবরণ আপনি পাননি, দরকার নেই। বিকেলের কাগজে সব দেখতে পাবেন। বিকেলের কাগজে কেন? সরকারের কিছু বিধিনিষেধ আছে মিস্টার সম্ভব, ফলে কি ছাপা হবে, কি ছাপা যাবে না যাবে, তা তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে জেনে নিতে হয়। তার মানে মায়ানমারে সেন্সরশিপ চালু আছে, প্রেসের স্বাধীনতা বলতে কিছু নেই। ও আচ্ছা, তাহলে হতাহতের ঘটনা? হ্যাঁ, ঘটেছে। আমাদের গার্ড গুলি করে মেরে ফেলেছে একজনকে, তবে তার পরিচয় জানা যায়নি। লোকটা বিদেশি শ্বেতাঙ্গ। একটা হোটেলে আরেকজন শ্বেতাঙ্গের লাশ পাওয়া গেছে। সম্ভবত সেও আমাদের গুলিতে মারা গেছে। তবে আমাদের কেউ মারা যায়নি, শুধু 2-3 জন আহত হয়েছে। আর একটা জিপ চুরি হয়েছে। বলেন কি, জিপ চুরি হয়েছে?
কিছুটা স্বস্তি বোধ করছে রানা। যাক, সিআইএ আর বিআইবির অন্তত দুজন এজেন্ট ওকে বিরক্ত করবে না। হ্যাঁ, তবে পরে সেটা পাওয়া গেছে ইরাবতী নদীর কাছে। যাক, তবু ভালো। তবে দুঃখ কি জানেন, ভেবেছিলাম আর্টিফ্যাক্টগুলো আরেকবার দেখবো, কিন্তু তা আর হলো না। আপনি নিশ্চিত মিস্টার লোভান সিদ্ধান্তটা ওরা বদলাবে না? না, প্রশ্নই উঠে না। বললাম না, আর্টিফ্যাক্ট সব বাক্সে ভরে ফেলেছে ওরা। তার মানে দু একদিনের মধ্যেই প্লেনে তুলে বেজিংয়ে পাঠিয়ে দেবে। তাই তো দেবার কথা, কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ বেইজিং আর ইয়াঙ্গুনের মাঝখানে মাসে মতো দুটো কার্গো প্লেন আসা যাওয়া করে। পরবর্তী প্লেন ছাড়তে এখনো 8 দিন বাকি, তাই আর্টিফ্যাক্টগুলো ট্রেনে তুলছে তো ওরা। আশ্চর্য তো। ট্রেনে তুললে কিভাবে? থেমে গেল রানা। ওর ক্ষেপটা উচিত হচ্ছে না। ট্রেনে করে ওগুলো মান্দালয়ে নিয়ে যাওয়া হবে, বললেন থাইগন লোবাং। মান্দালয় সম্পর্কে আপনার ধারণা আছে মিস্টার সম্ভব? ইরাবতীর কিনারায় ওটা আমাদের একটা বন্দর নগরী, একসময় ভার্মার রাজধানী ছিল। কিন্তু মান্দালয় কি? মায়ানমারের মান্দালয় আর চীনের কুমিং এর মধ্যেও কার্গো প্লেন আসা যাওয়া করে। সেটা ধরার জন্য কাল সকালে আর্টিফ্যাক্টগুলো ওখানে পাঠাতে হচ্ছে। আপনার এবার খানিক বিশ্রাম নেওয়া দরকার মিস্টার লোভাং, সহানুভূতি সুরে বলল রানা। আপনার কণ্ঠস্বর সুরে মনে হচ্ছে খুব টেনশনের মধ্যে আছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। শুধু বোধহয় বিশ্রাম নয়, এবার বোধহয় অবসর নেওয়াই উচিত হবে। পরিচ্ছেদের নিচে অতি বিশ্বস্ত পুরনো দুই বন্ধু লুকিয়ে আছে। ফোনের যোগাযোগ কেটে দিয়েই নিজের সুইট থেকে বেরিয়ে পড়ল রানা। হোটেলের ভিতরই ব্যাংক থেকে কিছু ডলার ভাঙিয়ে কিয়াত করলো। বাইরে বেরিয়ে এসে লাইনে দাঁড়ানো ট্যাক্সি না নিয়ে চড়ে বসলো একটা 3 হুইলারে। ড্রাইভারকে বলল, রেল স্টেশন মান্দালয়ের উদ্দেশ্যে কাল মাত্র একটাই ট্রেন ছেড়ে যাবে। কাজেই রানা ধরে নিল চীনা আর্টিফ্যাক্টগুলো উঠাতেই থাকবে। 430 মাইল রেল জার্নিতে সময় লাগবে কম বেশি 26 ঘন্টা। জেড ডেড স্যুটের কোথাও মাইক্রোফিল্মের রোলটা লুকানো আছে, এটা ধরে নিয়েই কাল ট্রেনটায় চড়তে যাচ্ছে রানা। তৌওয়ানের আর্মাটা দ্বিতীয়বার পরীক্ষা করার সুযোগ চায়ও। ট্রেনটার শেষ গন্তব্য পর্যন্ত টিকিট কেটে ট্যাক্সি নিল রানা। হোটেলে ফিরছে। যা করার আর্টিফ্যাক্টগুলো ট্রেনে থাকতেই করতে হবে রানাকে, কারণ মান্দালয়ে পৌঁছানোর পর ওগুলোর নাগালের বাইরে চলে যাবে। থাইগন লোবাং 4 জন ডাকাতের কথা বললেন। 4 নম্বর লোকটা তাহলে কে? কালো নকশা চুরি হয়েছে বেইজিং এর মার্কিন দূতাবাস থেকে। তাদের কোন স্পাই? কাল রাতে সেই রহস্যময় ব্যক্তি কি ডেথ স্যুটটা পরীক্ষা করার সুযোগ পেয়েছিল? তা যদি পেয়ে থাকে, এত করে মাইক্রোফিল্মটা নিয়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সে। তবে না, সে বোধহয় দেরি করে পৌঁছেছিল। সাদা কোট, সাদা টাই আর রানার পরে ওদেরকে সে আর্মারটা নিয়ে কাজ করতে দেখেছে বলেও মনে হয় না। তার মানে ধরে নিতে হয় এখনো সে জানে না মাইক্রোফিল্মটা কোথায় লুকানো আছে। আরো আরো গল্প আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।